আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি এর আগের ভিডিওতে বলছিলাম যে আমি একটা আইসিটির কোর্স দিব, যে কোর্সটাতে ইন্টারমিডিয়েটে যে আইসিটি সাবজেক্ট আছে সেই সিলেবাস অনুযায়ী 1 থেকে 6ষ্ঠ অধ্যায় পর্যন্ত ফুল কোর্স দিয়ে দেব। সো সেই ধারাবাহিকতায় আমি এখন প্রথম চ্যাপ্টার শুরু করতে যাচ্ছি। প্রথম চ্যাপ্টারে কি কি আছে সাজেশনগুলো আমরা একটু দেখে নিই। প্রথম অধ্যায়টা আমরা যদি বই দেখি, প্রথম অধ্যায়টা অনেক বড় এবং প্রযুক্তি রিলেটেড অনেক কিছু এখানে অ্যাড আছে। সো সেখান থেকে যে টপিকগুলো পড়লে আমরা পরীক্ষায় কমন পাবো, বেসিক্যালি যে টপিকগুলো প্রিভিয়াস ইয়ারে সবচেয়ে বেশি আসছে সেই টপিকগুলো আমি এখানে অ্যাড করছি এবং এখানে স্টার মার্ক দেওয়া আছে। এখানে দেখতে পাচ্ছ এখানে স্টার মার্ক দেওয়া আছে। সো এখান থেকে ইজিলি বুঝে নেওয়া যাবে যে কোনটা বেশি ইম্পর্টেন্ট। আচ্ছা, কোশ্চেনগুলো দেখি যেগুলো সিলেবাসে আছে, সাজেশনে যেগুলো আছে। বিশ্বগ্রাম বা গ্লোবাল ভিলেজ বলতে কি বুঝো, এইটা মোস্ট ইম্পর্টেন্ট, এটা প্রায় আসে। সংজ্ঞা 1 নম্বরে আসে বা 2 নম্বরে খতেও আসে। আর নিচে প্রত্যেকটি বিষয়ের সংজ্ঞা ও 3টি করে উদাহরণ দাও। এই যে 2 নম্বর যে কোশ্চেনটা আছে এটা হচ্ছে বেসিক্যালি ইসের জন্য, সৃজনশীলের জন্য, সিকিউর জন্য, যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যে টপিকগুলো বলছে সেই টপিকগুলো প্রত্যেকটা সংজ্ঞা এবং উদাহরণ এবং ব্যবহার, এই 3টা জিনিস যদি পড়ি, অর্থাৎ প্রত্যেকটা টপিকের যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স থেকে শুরু করে ভিডিও কনফারেন্সিং পর্যন্ত প্রত্যেকটা সংজ্ঞা এবং 3টা করে উদাহরণ বা ব্যবহার যেটাই বলি না কেন, যদি আমরা জানি তাহলে আমরা এখান থেকে অ্যান্সার করতে পারবো। আর ভিডিওর শেষে একটা সৃজনশীল কোশ্চেন দিয়ে দেবো, যেখানে কিনা HW থাকবে বোঝার জন্য যে চ্যাপ্টার থেকে কীভাবে কোশ্চেন আসে। আচ্ছা, সংজ্ঞা আছে, এরপরে 3 নম্বর আছে সংজ্ঞাগুলো হচ্ছে বেসিক্যালি 1 নম্বর এবং 2 নম্বরের জন্য, ক এবং খতে যেগুলো থাকে সেগুলোর জন্য সংজ্ঞাগুলো। ইন্টারনেট, ইমেল, মাঝে মধ্যে এখান থেকেও একটা সৃজনশীল দেয়, ঘ দিয়ে দেয়। ইন্টারনেট, ইমেল, টেলিমেডিসিন, ই লার্নিং, হ্যাকিং, সাইবার ক্রাইম, সাইবার বুলি, অনেক কিছু আছে এখানে। সো আমরা এখন লেকচারে চলে যাই। এই শিটটাও এই লিঙ্কে পেয়ে যাবে, আমি দিয়ে দিব। এই যে এখান থেকে শুরু, অ্যান্সার শুরু। তো আমরা দেখি, আমি আমি আমার মতো করে বুঝাই এখানে, যদিও আমি লিখছি, তারপর আমি মুখে বলি। বিশ্বগ্রাম বা গ্লোবাল ভিলেজ বলতে কি বোঝো? বিশ্বগ্রাম হলো এক ধরনের পরিবেশ বা ব্যবস্থা যেখানে পৃথিবীর সকল মানুষ একটি সমাজে বসবাস করে এবং ইলেকট্রনিক মিডিয়া ডিভাইস নেটওয়ার্কের মাধ্যমে একে অপরের সাথে যোগাযোগ করে থাকে, তাকে বিশ্বগ্রাম বলে। আচ্ছা, এটা কোন একটা বইয়ের সংজ্ঞা, কোন বইয়ের সংজ্ঞা মনে নেই, বাট যে সংজ্ঞাটা আমার ভালো লাগছে আমি সেই সংজ্ঞাটা এখানে ইনক্লুড করছি। সো বেসিক্যালি বিশ্বগ্রামটা হচ্ছে এক ধরনের পরিবেশ বা ব্যবস্থা, আমি বলে দিচ্ছি, আমি ব্যাখ্যা করবো একটু পরে। তার আগে এই ব্যাখ্যাটা করি যে এটাকে কেন গ্রাম বলা হয়। হ্যাঁ, বিশ্বগ্রাম বা গ্লোবাল ভিলেজ কেন বলে? গ্লোবাল সিটিও বলতে পারতো অথবা গ্লোবাল এরিয়া বলতে পারতো, কিন্তু সেটা না বলে গ্লোবাল ভিলেজ কেন বলে, এই কোশ্চেনটা অনেক সময় আসে। কেন বিশ্বগ্রামকে বিশ্বগ্রাম বলা হয়, মানে গ্রাম কেন অ্যাড করা হয়, এটা একটা বিষয়। সো আমি এখানে দেখি, একে বিশ্বগ্রাম বলা হয় কারণ গ্রামের মানুষ একে অপরের সাথে যেভাবে আত্মিক বন্ধনে আবদ্ধ থাকে, ঠিক তেমনিভাবে বিশ্বগ্রামের ফলে আমরা খুব সহজে একে অপরের সাথে যোগাযোগ করতে পারি, যার ফলে আমাদের মধ্যে এক ধরনের আত্মিক বন্ধন তৈরি হয়। একেই গ্লোবাল ভিলেজ বা বিশ্বগ্রাম বলে। বেসিক্যালি ব্যাপারটা হচ্ছে এরকম, শহরে যদি যারা থাকে তাদের কিন্তু শহরে একটা বাড়ির একটা ফ্ল্যাটের মানুষের সাথে পাশের ফ্ল্যাটের মানুষের কিন্তু খুব একটা সম্পর্ক থাকে না। হ্যাঁ, কিন্তু আমরা যদি গ্রামে লক্ষ্য করি, একটা গ্রামের মধ্যে প্রায় সবাই সবার চেনা পরিচিত। সো গ্রাম তো একটা ছোট্ট একটা এরিয়া, সবাই সবাইকে দেখে, যাতায়াত হয়। বাট পুরো বিষয়টাকে গ্রাম বলা হয়েছে এই কারণে, একটা গ্রামের মানুষ যেরকম একটা গ্রামের মানুষকে চেনে, ঠিক তেমনিভাবে আমরা কিন্তু সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, অর্থাৎ আমি যে এখানে বলছি ইলেকট্রনিক মিডিয়া ডিভাইস নেটওয়ার্কের মাধ্যমে একে অপরের সাথে যোগাযোগ করতে পারছি। আমরা কিন্তু পুরো ওয়ার্ল্ডে এভাবে একজন আরেকজনের সাথে কানেক্টেড। যেমন আমার এক রিলেটিভ যদি এখন আমেরিকায় থাকে, তার সাথে কিন্তু আমি সে যদি আমার পাশের বাড়িতে থাকতো বা আমার মহল্লায় থাকতো, তার সাথে যেভাবে যোগাযোগ করতে পারতাম বা খোঁজখবর নিতে পারতাম, এখন কিন্তু আমি নেটওয়ার্কের মাধ্যমে, ইলেকট্রনিক ডিভাইসের মাধ্যমে, ইন্টারনেটের মাধ্যমে তার সাথে সেইভাবে এখন যোগাযোগ করতে পারি অনলাইনে। সো এটাই বেসিক্যালি, এই জন্যই বিশ্বগ্রাম বলা হয়েছে। আর এই জন্যই পুরো ব্যবস্থাটাকে একটা গ্রামের সাথে তুলনা করে বিশ্বগ্রাম বলা হয়েছে। এই হচ্ছে টোটাল ব্যাখ্যাটা। আমি যেমন একটা এখানে এক্সাম্পল দিয়ে দিছি, যেমন মোবাইল ফোন, কম্পিউটার মাধ্যমে, ইন্টারনেটের সাহায্যে বহু দূরের মানুষের সঙ্গে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে কথা বলে থাকি, ইহা একটি বিশ্বগ্রাম বা গ্লোবাল ভিলেজের উদাহরণ। আচ্ছা,
এই গেল বিশ্বগ্রামের কনসেপ্ট। এবার আমরা মেইন টপিকে চলে আসি। নিচের প্রত্যেকটি বিষয়ের সংজ্ঞা এবং তিনটুকের উদাহরণ। আচ্ছা, প্রথম টপিকটা হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। আচ্ছা, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কি? সংজ্ঞাটাকে একটু পড়ি, তারপর আমি ব্যাখ্যা করি। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স হলো এমন এক ধরনের প্রযুক্তি যেখানে মানুষের বুদ্ধিমত্তার অনুকরণে যন্ত্রের মধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন মডিউল স্থাপন করা হয়। আচ্ছা, মডিউল বিষয়টাকে এটা একটু আমি ব্যাখ্যা করি। মডিউল বিষয়টা হচ্ছে এক ধরনের সিস্টেম। আমরা বলি না এআই মডিউল, ওই এআই মডিউলটাই বেসিক্যালি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, যেটা কিনা আমাদের আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বলতেই আমরা বলি যে রোবট সে একটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের, মানে সেখানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ব্যবহার আছে। রোবট অনেক বড় একটা বিষয়, সেখানে শুধু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স না, আরও অনেক কিছু আছে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স রোবটের একটা পার্ট, এআই একটা পার্ট। এছাড়াও আমরা ক্যামেরা যদি দেখি, মোবাইল ফোন ক্যামেরাগুলোতে যখন আমাদের ডে লাইট, যখন অন্ধকার থাকে তখন সে অটোমেটিক্যালি ব্রাইটনেস বাড়িয়ে দেয়, আবার যখন ডে লাইট থাকে তখন ব্রাইটনেস কমায় দেয়, বা সেই ব্রাইটনেসে সামঞ্জস্য রেখে একটা ছবি তোলে, যে ছবিটা পারফেক্ট সেটা সে চুজ করে, এরকমও হয়। সো মোবাইলের ক্যামেরাগুলোতে কিন্তু এখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইউজ করা হয়। তারপরে ড্রোন, গুগল অ্যাসিস্ট্যান্স, এগুলোতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ব্যবহার আছে। গুগল অ্যাসিস্ট্যান্স যেরকম আমরা যদি কথা বলি, আমরা কিন্তু সবাই সব রকমভাবে কথা বলতে পারি না, কারো কথা কারো এক এক রকম হয়। কিন্তু সে গুগল অ্যাসিস্ট্যান্ট যেটা, সে কিন্তু বুঝে নেয় যে সে এই ওয়ার্ডটাই বলতে যাচ্ছে। আমি গুগল বললাম, কেউ অথবা গুগল বললো, হ্যাঁ, কেউ আবার গুগল বললো, বাট সে কিন্তু গুগলটাই পিক করে। এটাই হচ্ছে এআই এর একটা এক্সাম্পল, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের একটা এক্সাম্পল। আচ্ছা, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সম্পর্কে বললাম, আশা করি ধারণা হয়েছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সম্পর্কে, সেটা কিভাবে কাজ করে, বুদ্ধিমত্তাটা কি। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সম্পর্কে যদি আর একটু বলি, সো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স হচ্ছে এমন এক ধরনের প্রযুক্তি যেখানে মানুষ যেভাবে চিন্তা করে, মানুষের চিন্তা ভাবনা যেরকম, ঠিক সেই রকম চিন্তা ভাবনা যদি কোনো যন্ত্রের ভিতরে স্থাপন করা হয়, অর্থাৎ মানুষ যেভাবে চিন্তা করে সেরকম চিন্তাভাবনা যদি কোনো একটা যন্ত্র করতে পারে, তাহলেই সেখানে বেসিক্যালি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের প্রয়োগ ঘটেছে। তো এটি হচ্ছে বেসিক্যালি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। আর এখান থেকে কোশ্চেন কীভাবে আসে আমি একটু বলে দিই, যে যদি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স থেকে কোনো কোশ্চেন আসে, উদ্দীপকে একটা দিবে, কী বলে ওটাকে, একটা উদ্দীপক দিবে, সেখানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ব্যবহার দিবে, এবং পরবর্তীতে গ নাম্বার যা বলবে যে উদ্দীপকে কোন প্রযুক্তি ব্যবহার করা হয়েছে, এরকম একটা কোশ্চেন দিবে। তো সেখান থেকে আমার ওই ব্যবহার বা উদাহরণটা থেকে বুঝে নিতে হবে যে এটা একটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ব্যবহার। আচ্ছা, এই ছিল মোটামুটি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কথা। এরপরে যায় ভার্চুয়াল রিয়েলিটি। এটা আমরা অনেকেই জানি, যারা কিনা গেম খেলি বা 3D মুভি দেখি, তারা কিন্তু এই ভার্চুয়াল রিয়েলিটি সম্পর্কে অনেকেই জানি। আর এই চ্যাপ্টারের ম্যাক্সিমাম টপিকই কিন্তু আমরা জানি। সো আমি বেশি ব্রিফলি আলোচনা করব না, খুব বেশি বড় করব না, কারণ এটা আমরা অনেকেই জানি। আর যে টপিকগুলো জানি না, যেমন যেখানে স্পুফিং, ফিশিং, স্নিকিং, স্প্যামিং, সফটওয়্যার পাইরেসি, এগুলো নিয়ে একটু বেশি আলোচনা করব। আবার ক্রায়ো সার্জারি, মানে বায়োমেট্রিক্স এবং বায়ো ইনফরমেটিক্স, এই দুইটা নিয়ে আলোচনা করব। মানে যে টপিকগুলো একটু কম বুঝি, আমরা কম পরিচিত যে টপিকগুলোর সাথে, সেগুলো নিয়ে বেশি আলোচনা করব। আচ্ছা, আমি সিরিয়ালে যাই। ভার্চুয়াল রিয়েলিটি হচ্ছে এমন এক ধরনের প্রযুক্তি যেখানে সংবেদনশীল গ্রাফিক্স তৈরির মাধ্যমে বাস্তবে ত্রিমাত্রিক চিত্র কম্পিউটারের পর্দায় তৈরি করে সংবেদনশীল গ্লাভস, হেলমেট, চশমা ইত্যাদি পরিধান করে বাস্তবের অভিজ্ঞতা লাভ করা যায়। ভার্চুয়াল রিয়েলিটি হচ্ছে এক ধরনের প্রযুক্তি। এটার এক্সাম্পল আমরা 3D মুভিতে দিতে পারি, আমরা যখন গেম খেলে সেখানে দিতে পারি। আসলে এটার এক্সাম্পল যদি একদম সহজ বাংলায় দিই, আমরা যে ভিআর বক্স ইউজ করি, আমাদের চোখে যে ভিআর বক্স লাগাই, সেটা কিন্তু এক ধরনের ভার্চুয়াল রিয়েলিটির উদাহরণ। এই বিষয়টা হচ্ছে এমন একটা বিষয় যে আমরা যে বাস্তবে, যেমন আমি চেয়ারে বসে আছি, হ্যাঁ, এখন যদি কেউ আমাকে ধাক্কা দেয়, আমি কিন্তু পড়ে যাবো, এদিকে হেলে যাবো, আবার এই পাশ থেকেও ধাক্কা দিলে এই পাশে হেলে যাবো। এইরকম ফিলিংসটা আমি পাবো, আমাকে কেউ ধাক্কা না দিলে যদি আমি এরকম একটা ফিলিংস পাই, অর্থাৎ চেয়ারটা যদি অটোমেটিক্যালিভাবে নড়ে আমাকে একটা ফিলিংস দেয়, তাহলে কিন্তু সেটাই ভার্চুয়াল রিয়েলিটি। এটার এক্সাম্পল যদি দেখি, বিমান প্রশিক্ষণ, এখানে আমরা সবচেয়ে বেশি ভালো এক্সাম্পল পাই, কারণ আমরা যখন কেউ মানে বিমান উড়ানোর চেষ্টা করে এবং তাকে যদি সত্যিকারের বিমান দেওয়া হয়, তাহলে কিন্তু সেটা যে কোনো রকমের দুর্ঘটনা ঘটতে পারে।
সো তাকে এমন একটা পরিবেশের ভিতরে রাখা হয় যেখানে চেয়ার থাকে, তার সামনে স্টিয়ারিং থাকে, এবং বিমান উপরে উড়লে যেরকম একটা ফিলিংস আসবে তাকে সেই ফিলিংসটা দেওয়া হয়, এবং বিমান ক্র্যাশ করলে যেরকম হবে তাকে কিন্তু সেই লেভেলের একটা ফিলিংস দেওয়া হয় যেন সে বুঝতে পারে যে হ্যাঁ বিমান ল্যান্ড করতেছে বা বিমান ক্র্যাশ করলে বিমান এখন উঠতেছে, এই টাইপের একটা ফিলিংস দেওয়া হয়, এবং সেটা কিন্তু সে একটা জায়গায় স্থির থেকে পায়। হ্যাঁ, 3D মুভিতে যারা আমরা 3D মুভি দেখছি তারা কিন্তু আমরা দেখছি, আমরা 2D মুভিতে যখন দেখি তখন কিন্তু চোখের সামনে একটা স্ক্রিনে ভাসে, বাট 3D মুভিতে মনে হয় যে আমার চারপাশে মারামারি করতেছে বা শ্যুট করতেছে, হাঁটাচলা করতেছে, চারপাশ থেকে সাউন্ডটা আসে এবং মনে হয় আমাদের চারপাশেই সব কিছু করতেছে, এরকম একটা ফিলিংস আসে। সো এটাই হচ্ছে ভার্চুয়াল রিয়েলিটি। এই সম্পর্কে আর কিছু বলবো না বিস্তারিত। এরপরে ভার্চুয়াল রিয়েলিটি সম্পর্কে যদি আর একটু বলি সহজ ভাষায়, ভার্চুয়াল রিয়েলিটি হচ্ছে বাস্তবের অভিজ্ঞতা, মানে বাস্তব অভিজ্ঞতা যখন আমরা ভার্চুয়ালি পেয়ে থাকবো, ভার্চুয়ালি যখন আমরা বাস্তবের কোনো একটা অভিজ্ঞতা লাভ করব, সেটাই হচ্ছে বেসিক্যালি ভার্চুয়াল রিয়েলিটি। ভার্চুয়ালি বলতে এখানে যেটা বোঝায় সেটা হচ্ছে অবাস্তবভাবে, অর্থাৎ ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে, কম্পিউটার স্ক্রিনে, হ্যাঁ, যেটা কিনা বাস্তবে যা কোনো অস্তিত্ব নাই কিন্তু বাস্তবের মতো মনে হচ্ছে, বেসিক্যালি সেটাই হচ্ছে ভার্চুয়াল রিয়েলিটি। আসি জেনেটিক ইঞ্জিনিয়ারিং। এটা আসলে এক ধরনের আমি কি বলবো, একটা মেডিকেলের সাবজেক্ট, মানে মেডিকেলের টপিক যদি বিস্তারিত বলতে চাই এই বিষয়ে, বাট আমি সংক্ষেপে বলি। এই যে আইসিটির ক্ষেত্রে, তথ্য প্রযুক্তির ক্ষেত্রে কীভাবে ব্যবহৃত হয় সেই বিষয়টা যদি আমি তুলে ধরি। বায়োটেকনোলজি ব্যবহার করে জৈবিক অঙ্গের জিন বিশ্লেষণ করে উন্নত জিন বিশিষ্ট জৈব যৌগ তৈরির প্রক্রিয়াকে জেনেটিক ইঞ্জিনিয়ারিং বলে। আচ্ছা, যেমন কৃষি, শস্য উন্নয়ন, মৎস্য উন্নয়ন, ওষুধ তৈরি। আচ্ছা, জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের সবচেয়ে বেশি ব্যবহার হচ্ছে কৃষিতে এবং হচ্ছে ওষুধ তৈরিতে। আমি মনে করি কৃষিতেই সবচেয়ে বেশি। কৃষিতে কোন ক্ষেত্রে ব্যবহার করা হয়, যেমন আমরা যদি টমেটোর কথা বলি, টমেটো কিন্তু একটা সময় শীতকালীন ফল ছিল, মানে সবজি ছিল, বাট এটা কিন্তু এখন আমরা গরমকালেও পাই, গরমকালে কি সারা বছরই পাই টমেটো। সো এই যে টমেটোকে শীতকালীন সবজি থেকে 12 মাসেই সবজি করার যে প্রক্রিয়া, এটা কিন্তু একটা জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের উদাহরণ। আমরা যদি ওষুধ শিল্পে যাই, আমরা যে ইনসুলিনের ব্যবহার করি, আমরা কিন্তু সেখানে জানি যে সেখানে কী দেওয়া আছে, বানরের একটা জিনের সংগঠন গঠন হয়েছে, যার ফলে ইনসুলিনটা কি তৈরি হয়েছে। এখানে কিন্তু একটা জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের ব্যাপার স্যাপার আছে। সো এই হচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং। এইটুকুই যে আমরা যে ব্যবহারগুলো জানবো, সংজ্ঞা জানবো আর ব্যবহার। তো কৃষির ক্ষেত্রে হয় শস্য উৎপাদন, শস্য আমার যখন ধানের ভালো ফলন হয় সেক্ষেত্রেও কিন্তু জেনেটিক ইঞ্জিনিয়ারিং একটা ভূমিকা থাকে। তার শস্য উৎপাদন বৃদ্ধি করা পিছনে জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের একটা বড় ভূমিকা থাকে। তারপর মৎস্য উন্নয়ন, মাছ কীভাবে অধিক বেশি বড় হতে পারে, বা যত অল্প দিনে যেন বেশি ওজনে মাছ পাওয়া যায়, সেই প্রক্রিয়াটাও কিন্তু একটা জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের ফলাফল। ওষুধ তৈরিতে তো বললামই, ওষুধ তৈরিতে জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের ব্যবহার আছে। আর এরপরে যে টপিকটা আছে সেটা হচ্ছে বায়োমেট্রিক্স সম্পর্কে যদি বলি, আমরা সবাই বায়োমেট্রিক চিনি। আমরা এই যে কিছুদিন আগে যখন আমাদের বায়োমেট্রিক সিম রেজিস্ট্রেশন হলো, তখন কিন্তু আমরা জানি যে বায়োমেট্রিক জিনিসটা কী, এবং এটা নিয়ে বেশ ভালো ট্রোল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। আর এটা আমরা সবাই তখনই ভালোভাবে বুঝতে পারছি আসলে বায়োমেট্রিক শব্দটা আমাদের নলেজে চলে গেছে। সো সেই ধারাবাহিকতায় যদি বলি, বায়োমেট্রিকটা হলো এক ধরনের প্রযুক্তি যেখানে কোনো ব্যক্তির দেহের গঠন ও আচরণগত বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে কোনো ব্যক্তিকে অদ্বিতীয়ভাবে শনাক্ত করা যায়। এটা খুব সিম্পলিভাবে বলা আছে এবং আশা করি সবাই বুঝছো। আর এটা যে দুইটা ধরন আছে, একটা হচ্ছে গঠনগত বায়োমেট্রিক, আচরণগত বায়োমেট্রিক। এই দুইটা জিনিস আমরা একটু পড়বো। গঠনগত কীরকম, যেমন ফিঙ্গারপ্রিন্ট, হ্যান্ড জিওমেট্রি, আইরিস ও রেটিনা স্ক্যান, ফেস রিকগনিশন। আচ্ছা, এগুলোর মাধ্যমে আমরা কী করি, কোনো একটা ব্যক্তিকে আলাদা করি। হ্যাঁ, যেমন ফিঙ্গারপ্রিন্ট, আমার যে ফিঙ্গারপ্রিন্ট এটা কিন্তু অন্য কারোর সাথে ম্যাচ হবে না। সো আমার ফিঙ্গারপ্রিন্ট একমাত্র আমাকেই আইডেন্টিফাই করতে হয়, মানে আইডেন্টিফাই করতে পারে। এটাই হচ্ছে বায়োমেট্রিকের বৈশিষ্ট্য আর কি, যে কাউকে অদ্বিতীয়ভাবে শনাক্ত করা। আমাদের সিম রেজিস্ট্রেশনে বায়োমেট্রিকের ব্যবহার আছে, তারপরে হচ্ছে ভোটার আইডিতে বায়োমেট্রিকের ব্যবহার আছে, তারপরে সিকিউরিটি সিস্টেম, অর্থাৎ আমি যদি কোনো একটা সিকিউরিটি সিস্টেম তৈরি করি, সেখানেও আমি চাইলে এই বায়োমেট্রিক সিস্টেম দিতে পারি, বায়োমেট্রিক অপশনটা দিতে পারি। ফোনের ফিঙ্গারপ্রিন্ট, আমরা যে ফোনের ফিঙ্গারপ্রিন্ট ইউজ করি সেটা কিন্তু এক ধরনের বায়োমেট্রিকের উদাহরণ।
ফোনের ফিঙ্গারপ্রিন্টে একটা ভালো একটা এক্সাম্পল হতে পারে। আমি যদি আমার ফিঙ্গারপ্রিন্ট দিয়ে ফোনটা আনলক করি বা লক করি, সেটা কিন্তু আবার আমার ফিঙ্গারপ্রিন্ট দিয়ে আনলক করতে হবে। হ্যাঁ, সো অন্য কারো ফিঙ্গারপ্রিন্ট দিলে সেটা কাজ করবে না। সো বায়োমেট্রিকটা হচ্ছে কোনো একটা ব্যক্তিকে অদ্বিতীয়ভাবে কী করে, শনাক্ত করে। আচ্ছা, ভয়েস রিকগনিশন, সিগনেচার ভেরিফিকেশন, টাইপিং কি, 2 নম্বরে যেটা আছে আচরণগত বায়োমেট্রিক, এটা যদি একটু বলি। ভয়েস রিকগনিশন, যেমন আমার ভয়েস, সাধারণত খুব কম মানুষই আছে যে ভয়েসে ম্যাচ হয়। সো আমার ভয়েস দিয়ে যদি আমি কোনো একটা জিনিস আনলক করি, বা আমার ভয়েস যেমন স্মার্ট হোমের ক্ষেত্রে যেটা হয়, যে আমি যদি বলি ওপেন দ্য ডোর, ডোর ওপেন হয়ে যায়, এরকম এই টাইপের যে স্মার্ট হোম আছে, তো সেখানে কিন্তু আমার ভয়েস আমাকে চেনে। ওখানে যে ডিভাইসটা আছে সেটা কিন্তু আমার ভয়েস শুনে সে আমাকে রিকগনাইজ করে যে হ্যাঁ এটা আমি। সো তখন কিন্তু সে সেই মোতাবেক কাজ করে, কমান্ড মোতাবেক কাজ করে। এটা হচ্ছে একটা ব্যাপার। সিগনেচার ভেরিফিকেশন হচ্ছে যে আমি যে সিগনেচার ইউজ করব সেই সিগনেচারটা শুধু আমারই হবে এবং সেটা অন্য কেউ নিতে পারবে না। ব্যাংক চেকের ক্ষেত্রে যেটা হয় এটাই হচ্ছে সিগনেচার ভেরিফিকেশন। আর টাইপিং কি স্ট্রাকটা হচ্ছে যে আমি সাপোজ আমার ল্যাপটপ, সো এখানে যদি আমি ল্যাপটপটা আনলক করি এবং আমি যদি এখানে বলি যে হ্যাঁ এই টাইপের 12 ওয়ার্ড পার মিনিটে যদি কেউ টাইপ করতে পারে এত স্পিডে, তাহলে সে আনলক হবে। এটা হচ্ছে একটা সিস্টেম, তাছাড়া আর কেউ আনলক হবে না। অর্থাৎ টাইপিংয়ের উপর ডিপেন্ড করে সেটা আনলক হবে। আমি কীভাবে টাইপ করি সেটা তো আর কেউ জানে না, এটা আমার মধ্যে আছে। সো এটা একটা ইউনিক স্ট্র্যাটেজি। এখানে আমি যদি আরও 2টা বায়োমেট্রিক পদ্ধতি সম্পর্কে বলি, একটা হচ্ছে ফেস রিকগনিশন আর একটা হচ্ছে আইরিস বা রেটিনা স্ক্যান। আর ফিঙ্গারপ্রিন্ট আর জিওমেট্রি 2টা সেম ওয়েতে কাজ করে। তো আইরিস বা রেটিনা স্ক্যান যেটা, আমাদের চোখে যে রেটিনা থাকে, সো এই রেটিনাটা কিন্তু এক একজনের এক এক রকম হয়, এটা কিন্তু ম্যাচ করে না। সো এটা দ্বারা কিন্তু আমরা ইউনিকলি কাউকে আইডেন্টিফাই করতে পারি বা ইউনিকভাবে কাউকে আইডেন্টিফাই করতে পারি। আর ফেস রিকগনিশন, এটা আমরা জানি আমাদের ফেস আনলক থাকে মোবাইল ফোন, স্মার্টফোনগুলোতে। সো সেটা হচ্ছে ফেস রিকগনিশন, একটা মানুষের মুখের অবয়ব দেখে তাকে শনাক্ত করা। এই 2টা হচ্ছে গঠনগত বায়োমেট্রিক। আচ্ছা, গঠনগত বায়োমেট্রিক এবং আচরণগত বায়োমেট্রিক যদি কোশ্চেনে আসে উদ্দীপকে, যে কোনো একটা এক্সাম্পল দেওয়া আছে গঠনগত বায়োমেট্রিকের এবং পরের পরের একটা প্যারাগ্রাফে, একই উদ্দীপকের পরের প্যারাগ্রাফে একটা আচরণগত বায়োমেট্রিকের এক্সাম্পল দেওয়া আছে। বলা হলো অমুক 2 ধরনের বায়োমেট্রিক্স পদ্ধতি ব্যবহার করে, কিন্তু কোশ্চেনে বলা আছে যে উপরের 2 ধরনের বায়োমেট্রিকের চেক, 2 ধরনের বায়োমেট্রিকের মধ্যে কোনটি সবচেয়ে বেশি সুবিধাজনক। সেক্ষেত্রে কিন্তু আমাদেরকে বুঝতে হবে যে কোনটাতে অদ্বিতীয়ভাবে ইউনিকভাবে আইডেন্টিফাই করাটা বেশি সুবিধাজনক, সেটা আমাকে বুঝতে হবে। আমরা কিন্তু যদি গঠনগত বায়োমেট্রিকটা দেখি, এই ক্ষেত্রে কিন্তু ইউনিকলি সবাইকে আইডেন্টিফাই করা যায়। এখানে কিন্তু কেউ চাইলেও চুরি করতে পারে না। যেমন সিগনেচার যদি আমি ইউজ করি এখানে, তো কেউ আমার সিগনেচারটা নকল করে কিন্তু কোনো একটা ডিভাইস আনলক করতে পারে। কিন্তু আমি যদি ফিঙ্গারপ্রিন্ট দিই, সে কিন্তু আমার আঙ্গুল কেটে নিয়ে যেতে পারবে না সেক্ষেত্রে। সো গঠনগত বায়োমেট্রিকটা হচ্ছে বেশি সুবিধাজনক এবং বহুল ব্যবহৃত। এই একটা বিষয় বলার ছিল, আমি বলে দিলাম। আর এরপরে আসি বায়ো ইনফরমেটিক। আমি 2টা টপিকের পাশাপাশি দিয়েছি, বায়োমেট্রিক আর হচ্ছে বায়ো ইনফরমেটিক্স। সো অনেক সময় আসে যে উদ্দীপক একটা ঘটনা দেয় বা একটা প্যারাগ্রাফ দেয়, দিয়ে বলে যে উদ্দীপকটি কোন প্রযুক্তিকে নির্দেশ করে। সো বায়োমেট্রিক দিব না বায়ো ইনফরমেটিক দিব, কারণ দুটোই তো বায়োলজি রিলেটেড, হ্যাঁ, জীব রিলেটেড একটা বিষয়। সো এটা আমি একটু ক্লিয়ার করে দিই, বায়োমেট্রিকটা কি, বায়ো ইনফরমেটিক্সটা কি। বায়োমেট্রিকটা তো বললাম, এরপরে পার্থক্যটা বলবো। বায়ো ইনফরমেটিক্স হলো জীববিজ্ঞানের এমন একটি ক্ষেত্র যেখানে প্রযুক্তিগত বিদ্যার সাহায্যে জীব সংক্রান্ত সকল ডেটা সংরক্ষণ করা হয় এবং গবেষণার কাজে ব্যবহৃত হয়। আচ্ছা, বায়ো ইনফরমেটিক্সটা হচ্ছে এক ধরনের সিস্টেম যেখানে কিনা যারা সায়েন্সে আছো তারা খুব ভালোভাবে বুঝতে পারবা যে আমাদের প্রত্যেকটা প্রাণীর নাম কয়েকটা স্টেপে ভাগ করা হয়। যেমন এখানে শ্রেণী থাকে, অর্ডার থাকে, কিংডম থাকে, এরকম যেটা বলে। তো প্রত্যেকটা প্রাণীর কিন্তু বৈজ্ঞানিক নাম থাকে। সো এটাই হচ্ছে বায়ো ইনফরমেটিক্স। সো বায়ো ইনফরমেটিক্সটা হচ্ছে বেসিক্যালি কোনো প্রাণীর ডেটা যেখানে সংরক্ষণ করা হয় সেটাই হচ্ছে বায়ো ইনফরমেটিক্সের বিষয়। আর বেসিক্যালি ডেটা সংরক্ষণ, এখানে কিন্তু কোনো কাউকে অদ্বিতীয়ভাবে শনাক্ত করার কোনো প্রক্রিয়া নাই বায়ো ইনফরমেটিক্সে। বাট বায়োমেট্রিকে হচ্ছে কোনো ব্যক্তিকে শনাক্ত করার প্রক্রিয়া। আর বায়ো ইনফরমেটিক্সটা হচ্ছে জীবের সকল তথ্য সংরক্ষণ করার প্রক্রিয়া বেসিক্যালি, এবং সেই তথ্যগুলা কেউ যদি গবেষণা করতে চায় সেই তথ্যগুলো সেখান থেকে কাজে লাগাইতে পারে। এটাই হচ্ছে বায়ো ইনফরমেটিক্সের কাজ। সো দুইটার মধ্যে পার্থক্য হচ্ছে বায়োমেট্রিক
কোনো ব্যক্তিকে অদ্বিতীয়ভাবে শনাক্ত করে, আমরা এক্সাম্পলগুলো দেখলেই বুঝবো। আর বায়ো ইনফরমেটিক্স হচ্ছে তথ্য সংরক্ষণের একটা প্রক্রিয়া, যেখান থেকে মানুষ তথ্য নিতে পারে, তথ্য সংরক্ষণ করতে পারে এবং তথ্যগুলো বিভিন্ন গবেষণার কাজে বিভিন্ন কি বলবো বিভিন্ন সাবজেক্টে ব্যবহৃত হয়, যেমন যে ফলিত রসায়ন, ফলিত প্র্যাকটিক্যালে ব্যবহৃত হয়, ফলিত জীববিজ্ঞান, জেনেটিক্স, ইঞ্জিনিয়ারিংয়েও কিন্তু বায়ো ইনফরমেটিক্সের ব্যবহার আছে। বায়ো ইনফরমেটিক্সটা নিয়ে সংক্ষেপে যদি আরেকটু বলি, বায়ো ইনফরমেটিক্সটা হচ্ছে জীব সংক্রান্ত সকল তথ্য সংরক্ষণ করা, মানে জীবের বৈশিষ্ট্য থেকে শুরু করে এভরিথিং, জীব বা প্রাণী, অণুজীব প্রত্যেকের বৈশিষ্ট্য নিয়ে যে গবেষণাটা বেসিক্যালি, বা বৈশিষ্ট্যের যে প্রক্রিয়াকরণ বা বৈশিষ্ট্যগুলো সংরক্ষণের যে প্রক্রিয়া বেসিক্যালি, সেটাই হচ্ছে বায়ো ইনফরমেটিক্স, অর্থাৎ জীবের ইনফরমেশন। ওকে, এরপর আসে ক্রায়োসার্জারি। ক্রায়োসার্জারি এটা অনেকে আমরা বুঝি না বিষয়টা কি। এটা হচ্ছে একটা কি বলবো মেডিকেলের একটা একটা টপিক, অর্থাৎ বায়োলজির একটা টপিক। প্রযুক্তিগত দিক থেকে এটার ব্যবহার হচ্ছে এই যে বিভিন্ন রকমের যন্ত্রপাতি ব্যবহার করা হয়, এটাই হচ্ছে প্রযুক্তিগত ব্যবহার, তাছাড়া তেমন কোনো ব্যবহার নাই। ক্রায়োসার্জারি হলো এমন এক ধরনের চিকিৎসা পদ্ধতি যার মাধ্যমে অত্যাধিক শীতল তাপমাত্রা প্রয়োগ করে ত্বকের অস্বাভাবিক এবং রোগাক্রান্ত কোষ বা টিস্যু ধ্বংস করা হয়, যেমন ক্যান্সার চিকিৎসায় আঁচিল উঠানো ইত্যাদি। বেসিক্যালি ক্যান্সার চিকিৎসায় ক্রায়োসার্জারি ব্যবহার করা হয়, আবার আঁচিল উঠানোতেও ব্যবহার করা হয়। ক্রায়োসার্জারি বিষয়টা কি একটু আমি ব্যাখ্যা করি। এটা হচ্ছে এমন এক ধরনের চিকিৎসা পদ্ধতি যেখানে হচ্ছে কোষ ধ্বংস করা হয়। আমরা কিন্তু জানি যে মানুষের কোষ হচ্ছে বিভাজিত হয়। সো বেসিক্যালি যখন কোনো কোষের টিউমার হয় বা কোনো কোষ অস্বাভাবিকভাবে বৃদ্ধি পায়, অস্বাভাবিকভাবে বৃদ্ধি হচ্ছে বেসিক্যালি ক্যান্সার। সো যখন কোনো একটা কোষ ক্যান্সারে রূপান্তরিত হয় বা অস্বাভাবিক বৃদ্ধি পায়, তখন তার সেই অস্বাভাবিক বৃদ্ধিটা কী করতে হয়, রোধ করতে হয় বা বন্ধ করতে হয়। সেই ক্ষেত্রে অধিক শীতল তাপমাত্রা প্রয়োগ করে তার সেই অস্বাভাবিক বৃদ্ধিটা বেসিক্যালি বন্ধ করা হয়, আর সেটা করে মনে হয় ক্রায়োসার্জারি সম্পর্কে যদি সংক্ষেপ একটু বলি, ক্রায়োসার্জারিটা হচ্ছে এক ধরনের সার্জারি যেখানে কিনা অপারেশন করা হয়, আই মিন অস্ত্রোপচার, যেটা সূচের সাহায্যে, চিকন সূচের সাহায্যে করা হয় এবং অত্যন্ত নিম্ন তাপমাত্রায় করা হয়, -120 ডিগ্রি থেকে -165 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় করা হয়। আর এতে বিভিন্ন ধরনের গ্যাস ব্যবহার করা হয়, যেমন তরল নাইট্রোজেন গ্যাস, তরল অক্সিজেন, নাইট্রাস অক্সাইড, তরল আর্গন ইত্যাদি গ্যাস ব্যবহার করা হয়। সো এই সকল ইকুইপমেন্ট ব্যবহার করে সার্জারিটা সম্পন্ন করা হয়। এটা হচ্ছে ক্রায়োসার্জারি। ন্যানো টেকনোলজিটাকে এটার ব্যবহার আমরা করি, প্রতিনিয়ত করতেছি, কিন্তু আমরা বুঝি না যে এটা ন্যানো টেকনোলজি। হ্যাঁ, আমরা সংজ্ঞাটা আগে পড়ি, তারপরে আমি বিস্তারিত বলি। অতি ক্ষুদ্র ডিভাইস তৈরির লক্ষ্যে পদার্থকে আণবিক পর্যায়ে পরিবর্তন ও নিয়ন্ত্রণ করার বিদ্যাকে ন্যানো টেকনোলজি বলে। আচ্ছা, অতি ক্ষুদ্র ডিভাইস তৈরি করার লক্ষ্যে পদার্থকে আণবিক পর্যায়ে পরিবর্তন ও নিয়ন্ত্রণ করার বিদ্যাকে ন্যানো টেকনোলজি বলে। আচ্ছা, বিষয়টা একটু সহজভাবে বুঝাই। ন্যানো টেকনোলজি কেন ব্যবহার করা হয় বা এর ফলাফলটা যদি বলি, যেমন আমরা যদি মেমোরি কার্ডের কথা বলি, আমাদের মেমোরি কার্ড আগে ছিল কত, 1 GB, 2 GB, 4 GB হাইস্ট এরকম কিনতাম। বাট এখন কিন্তু ছোট্ট একটা মেমোরি কার্ডে আমরা 500 GB পর্যন্ত স্টোর করতে পারি। বাট আগে একটা 500 GB স্টোরেজ ছিল এত বড়। হ্যাঁ, আমরা যদি 1 MB হার্ড ডিস্ক দেখি, ওটা মেবি 1950 না 49 সালের ঘটনা, 52 সালে এরকম হবে, ওর কাছাকাছি হবে। তো ওই সময়কার একটা হার্ড ডিস্কের ওজন ছিল 2 জন ধরে নিয়ে যাচ্ছিল, সঠিক ওজনটা মনে নেই, বাট 2 জন ধরে নিয়ে যাচ্ছিলো এই টাইপের একটা হার্ড ডিস্ক। সো তখনকার সময় 1 MB ডাটা ছিল কত বড়। বাট এখন যদি আমি 1 MB কেন 1 GB বলি, আরও বেশি 1 TB যদি বলি, তারপরেও ওটা অনেক ছোট একটা স্টোরেজের ভিতরে গিয়ে রাখতে পারি। সো এই যে বড় ডিভাইস থেকে, বড় সাইজ থেকে ছোট সাইজে নিয়ে আসা, এটা কিন্তু একটা ন্যানো টেকনোলজির ফলাফল, বা ন্যানো টেকনোলজির মাধ্যমে এটা হয়েছে। আগে আমরা যেটা বড় ক্ষেত্র বিশেষে কাজ করতাম বা বড় ক্ষেত্র নিয়ে কাজ করতাম, সেটা এখন আমরা ছোট ছোট ক্ষেত্রে কাজ করি, আণবিক পর্যায়ে কাজ করি। সো এটাই বেসিক্যালি ন্যানো টেকনোলজি। চিকিৎসা ক্ষেত্রে ব্যবহৃত হয়, চিকিৎসা ক্ষেত্রে ব্যবহৃত হয়, কারণ আমরা চিকিৎসা ক্ষেত্রে কি অণুজীব, তারপরে কি ভাইরাস, ব্যাকটেরিয়া এগুলো নিয়ে কাজ করি। সো সেক্ষেত্রে কিন্তু সেগুলো নিয়ে কাজ করতে গেলেও কিন্তু আমাদের ক্ষুদ্র আকৃতির বস্তু পরিমাপ করতে পারে এমন ধরনের যন্ত্র দরকার, আর সেই যন্ত্রের প্রেক্ষিতে ন্যানো টেকনোলজিটা চিকিৎসা ক্ষেত্রে ব্যবহৃত হয়। ইলেকট্রনিক্স তো বললাম, ইলেকট্রনিক্সের উদাহরণ কী হতে পারে, হার্ড ডিস্ক একটা ইলেকট্রনিক্সের উদাহরণ হতে পারে, মোবাইল ফোন হতে পারে। আগের দিন মোবাইল ফোনগুলো ছিল এত বড়, আর এখন ছোট্ট একটা ডিভাইসের ভিতরে মোবাইল ফোন চলে আসে, ঘরের ভিতরে মোবাইল ফোন চলে আসে। সো এগুলো হচ্ছে একটা এক্সাম্পল।
পরমাণু শক্তি উৎপাদন, হ্যাঁ পরমাণুতেও আমরা পরমাণু শক্তি যেভাবে পাই, পারমাণবিক শক্তি উৎপাদনে আণবিক পর্যায়ে গবেষণা করা হয়, সেখানে একটা ন্যানো টেকনোলজির ব্যবহার আছে। ওকে, রোবোটিক্স আমরা একটু আগে পড়ছি এআই অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, সেখানে কিন্তু বলছিলাম যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স হচ্ছে রোবটের একটা পার্ট। সো এখানে রোবোটিক্সটা একটু জানি। প্রযুক্তি তথ্য প্রযুক্তির যে শাখায় রোবট তৈরি, রোবটের নকশা, পরিচালনা, প্রক্রিয়া, কাজ ও প্রয়োগ ক্ষেত্র সম্পর্কে আলোচনা করা হয় তাকে রোবোটিক্স বলে। আচ্ছা, রোবোটিক্স হলো কম্পিউটার নিয়ন্ত্রিত একটি যন্ত্র যা কিনা রোবট হলো কম্পিউটার নিয়ন্ত্রিত একটি যন্ত্র যা কিনা স্বয়ংক্রিয়ভাবে মানুষের দেওয়া প্রোগ্রাম অনুযায়ী কাজ করতে পারে। আচ্ছা, রোবোটিক্স আর রোবট দুটো কিন্তু ভিন্ন জিনিস। আমরা অনেক সময় রোবোটিক্স আসলে রোবটের সংজ্ঞা দিয়ে দিই, না ওইটা করবো না, আমি এই জন্য রোবটের সংজ্ঞাটা পরে দিয়ে দিছি। রোবোটিক্স হচ্ছে একটা স্টাডির একটা শাখা। যেমন আমি কম্পিউটার সায়েন্সে যেহেতু পড়ি, সো কম্পিউটার সায়েন্স নিয়ে এক্সাম্পলটা দিই। যেমন কম্পিউটার সায়েন্স নিয়ে পড়লে, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়লে কেউ হয়তো বা নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার হয়, কেউ হয়তো বা প্রোগ্রামার হয়, আবার কেউ হয়তো বা অ্যাপ্লিকেশন প্রোগ্রামার হয়, কেউ হয়তো বা ওয়েব ডিজাইনার হয়, এরকম বিভিন্ন শাখা আছে। ঠিক তেমনিভাবে রোবোটিক্স হচ্ছে একটা শাখা, এটা কম্পিউটার সায়েন্সের একটা শাখা। কেউ হয়তো বা কম্পিউটার রোবোটিক্স নিয়ে লেখাপড়া করে রোবট তৈরি করে, সো এটা হচ্ছে একটা বিষয়। সো এটা হচ্ছে এক ধরনের স্টাডির একটা শাখা, অর্থাৎ একটা বিষয়। আমরা যখন আইসিটি পড়ি ঠিক তেমনিভাবে রোবোটিক্স হচ্ছে কি একটা সাবজেক্ট বলতে পারি, হ্যাঁ সাবজেক্টও বলতে পারি। সো রোবোটিক্স হচ্ছে একটা সাবজেক্ট যেখানে কিনা রোবটের নকশা, রোবট তৈরি, রোবট পরিচালনা, প্রয়োগ ক্ষেত্র ইত্যাদি সম্পর্কে আলোচনা করা হয়। মোট কথা রোবট তৈরি করা শেখানো হয়, সেটা হচ্ছে সেই ক্ষেত্র বা সেই সাবজেক্টটাই হচ্ছে কি রোবোটিক্স। আর রোবট হচ্ছে কি এক ধরনের কম্পিউটার নিয়ন্ত্রিত যন্ত্র যা কিনা স্বয়ংক্রিয়ভাবে মানুষের দেওয়া প্রোগ্রাম অনুযায়ী কাজ করতে পারে। এইটুক জানলেই হবে। ব্যবহার হচ্ছে বিভিন্ন ঝুঁকিপূর্ণ কাজে ব্যবহার করি, এমনকি ঘরে কাজে ব্যবহার করি। রোবটের যে ব্যবহার, আবার আমরা কি সব ক্ষেত্রে বেসিক্যালি রোবটের ব্যবহার আছে। যুদ্ধক্ষেত্রে রোবট ব্যবহার করে থাকি, সব ক্ষেত্রে রোবটের ব্যবহার আছে, সব ক্ষেত্রে না, ম্যাক্সিমাম ক্ষেত্রে বলবো। তো রোবটটা ব্যবহৃত হয় এখনকার যুগে, ইন ফিউচারে আরও বাড়বে রোবটের ব্যবহার। আই থিঙ্ক রেস্টুরেন্টে কিন্তু আমরা রোবটের ব্যবহার দেখছি। ওকে, টেলিকনফারেন্সিং এবং ভিডিও কনফারেন্সিং এই দুটো টপিক নন ইম্পর্টেন্ট, তারপর আমি একটু আলোচনা করি। ভিডিওটা লম্বা হয়ে যাচ্ছে অনেক, যাই হোক। টেলিকনফারেন্সিং হচ্ছে ইন্টারনেট বা টেলিফোন নেটওয়ার্ক ব্যবহার করে টেলিফোন বা মোবাইল ফোনের মাধ্যমে একাধিক ব্যক্তির কথোপকথনকে টেলিকনফারেন্সিং বলে। গ্রুপ কলিং, আচ্ছা আমরা যে গ্রুপ কল করি বেসিক্যালি সেটাই হচ্ছে টেলিকনফারেন্সিং। আর এই গ্রুপ কলটা যদি ভিডিও কল হয়, আর সেটাই হচ্ছে ভিডিও কনফারেন্সিং। সো দুটা সংজ্ঞা একদম সেম, জাস্ট পার্থক্য হচ্ছে এখানে শুধু আমরা কথা বলতে পারি, অর্থাৎ শুধু কল হয়, আর এখানে শুধু এখানে হচ্ছে ভিডিও কল হয়, ঠিক আছে। গ্রুপ কল আবার অনলাইনে যে ক্লাস হয়, যে আমার যে ক্লাসটা করছে এটা কিন্তু ভিডিও কনফারেন্সিং না, মানে এই ক্লাসটা আমি রেকর্ড করে দিচ্ছি, এটা কিন্তু এখানে কিন্তু তোমাদের ফিডব্যাকটা আমরা পাচ্ছি না, আমি পাচ্ছি না। সো এটা হচ্ছে ভিডিও কনফারেন্সিং না। বাট আমি যদি এখানে কোনো একটা লাইভ ক্লাস নিতাম বা জুম অ্যাপ্লিকেশন মাধ্যমে, জুমের মাধ্যমে যে এখনকার যে ক্লাসগুলো নেওয়া হচ্ছে, সে জুমের মাধ্যমে যদি ক্লাসটা নিতাম, তাহলে কিন্তু সেটা এক ধরনের কি ভিডিও কনফারেন্সিং হতো, বা স্কাইপের মাধ্যমে নিতাম, সেটা কিন্তু ভিডিও কনফারেন্সিং হতো। বাট আমি যে তোমার যে ক্লাসটা করছো এটা কিন্তু অনলাইনে করতেছো, এটা কিন্তু ভিডিও কনফারেন্সিং না, এটাকে ই লার্নিং বলতে পারো। আমরা পড়ায় শিখবো, পড়ায় সংজ্ঞা লিখো এই টপিকগুলোর ভিতরে যখন শিখবো, সেখানে হচ্ছে ই লার্নিং ব্যাপারে আলোচনা করা হয়েছে। সো ভিডিওটা যেহেতু লম্বা হয়ে গেছে, সো এই ভিডিওতে আর বেশি বলতেছি না, আপাতত এই টপিকগুলো থাকুক। আর এই শিটটা পিডিএফ লিঙ্ক আমি এখানে দিয়ে দিব, পিডিএফটা ডাউনলোড লিঙ্ক আমি আমার এই সাইটে দিয়ে দেবো, সাইটে আমি পিডিএফটা দিয়ে দেবো, আর লিঙ্কটা আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো, ভিডিও ডিসক্রিপশনে। আর যারা এখনও এই গ্রুপটাতে জয়েন করে নেই, জয়েন করে ফেলো, এই গ্রুপটার লিঙ্কও ডিসক্রিপশনে পেয়ে যাবা। আজকে আলোচনা করছি হচ্ছে 1-2 এই পর্যন্ত আলোচনা করছি এই ভিডিওতে। সো এর পরের ভিডিওতে এইটুকু আলোচনা করব। ওকে, আজকের ভিডিও পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফিজ।